শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুরোধ জানানো হয়েছে যে বাড়িমণ্ডলের অংশটি যদি আলোচনা করা হয় তাহলে তাদের বিশেষ সুবিধা হয়, তাই তোমাদের সুবিধার্থে বাড়িমণ্ডল আলোচনা। দেখো, দশম শ্রেণীর এই অংশটা, এই অধ্যায়টা থেকে তোমাদের প্রশ্ন কিন্তু 5, 3, 2 এবং 1 সব ধরনের প্রশ্নই আসবে। যেমন বর্জ্য ব্যবস্থাপনা বা উপগ্রহ চিত্রের ক্ষেত্রে বরাদ্দকরণ নম্বর বলে দেওয়া হয়েছে 3 মধ্যশিক্ষা পর্ষদ থেকে, 3, 2 এবং 1, মানে সর্বোচ্চ মান উপগ্রহ চিত্র এবং বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে 3কে পাবো। কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে বাড়িমণ্ডল অধ্যায়টি দেখতে ছোট হলেও এখানে কিন্তু সব ধরনের প্রশ্নই আসবে, এটা তোমরা মাথায় রাখবে। এবারে আসা যাক বাড়িমণ্ডল বলতে কি বোঝায়। এই যে আমার সামনে যে ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে, পৃথিবীর সামগ্রিক যে জলভাগ, সেই সামগ্রিক জলভাগকে বলা হয় আমাদের বাড়িমণ্ডল। তাহলে এই বাড়িমণ্ডলের মধ্যে মানে বাড়িমণ্ডলটাকে আমরা কত শতাংশ হিসেবে মানে পেতে পারি, যদি আমরা মানে স্থলভাগ এবং জলভাগকে একটা পাই চার্ট বা একটা মানে সার্কেলের মধ্যে দিয়ে দেখাই, তাহলে মোটামুটি ভাবে আমরা বলতে পারি জলভাগের শতাংশ হচ্ছে 71.4% এবং স্থলভাগ হচ্ছে 28.6%। অর্থাৎ পৃথিবীতে আমরা জানি যে বেশিরভাগ অংশটা হচ্ছে জলভাগ এবং স্বল্প পরিমাণ রয়েছে স্থলভাগ, এবং স্থলভাগের মধ্যে বেশিরভাগ অংশটা উত্তর গোলার্ধে অবস্থান করছে। তাহলে বাড়িমণ্ডল অংশে আমরা কি কি পড়ব, এবং বাড়িমণ্ডলের মধ্যে এই যে জলভাগ, এই জলভাগের মধ্যে বেশিরভাগ অংশটা কোন ধরনের জল? বেশিরভাগ অংশটা হচ্ছে সমুদ্রের জল, অর্থাৎ লবণাক্ত জল। তারপরে স্বাদু জলের সব থেকে বেশি অংশ কোথায় রয়েছে? আমরা ক্লাস 7-এ পড়ে এসেছি, জল দূষণের যে অংশটা ছিল, পৃথিবীর যে জলীয় বন্টন ছিল, সেখানে আমরা পড়ে এসেছি যে ম্যাক্সিমাম পার্ট স্বাদু জলের কিন্তু হিমবাহ রূপে পর্বতের শীর্ষদেশে সঞ্চিত রয়েছে। আর গ্রাউন্ড ওয়াটার হিসেবে আমরা যে জলটি পাচ্ছি, সেই জলটি আমাদের দৈনন্দিন জীবনের পানীয় জলের চাহিদা পূরণ করে থাকছে। আচ্ছা, এই বাড়িমণ্ডলের মধ্যে আমাদেরকে দুটো জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে সমুদ্র স্রোত, আরেকটি হচ্ছে সমুদ্র তরঙ্গ। তোমাদের অধ্যায়ের মধ্যে রয়েছে। সমুদ্র স্রোত কি? সমুদ্র স্রোত হচ্ছে পৃথিবীর যে সামগ্রিক জলরাশি, এই সামগ্রিক জলরাশির উষ্ণ অঞ্চল থেকে, মানে বায়ু যেভাবে উষ্ণ থেকে শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়, সমুদ্র স্রোতের ক্ষেত্রেও কি ঘটনা ঘটে না, বিশেষ মানে কোরিওলিস এফেক্ট বা নিয়ত বায়ু প্রবাহ বা ফেরেলস ল, এই লগুলোর জন্য যেভাবে নিয়ত বায়ুগুলি একটা স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট করে থাকে, একইভাবে ওশিয়ানিক যে কারেন্ট রয়েছে, সমুদ্র স্রোত রয়েছে, সেটি শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে, উষ্ণ অঞ্চলের থেকে শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে সমুদ্র স্রোতকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা হচ্ছে উষ্ণ স্রোত, আর একটি হচ্ছে শীতল স্রোত। তাহলে সমুদ্র তরঙ্গ জিনিসটা কি? আমরা সমুদ্রে ঘুরতে গিয়েছি, সমুদ্রে ঘুরতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দীঘা বা পুরীর সৈকত, মানে সৈকত যেটা, সেখানে হঠাৎ করে কোনো একটা বড় ঢেউ ছুটে আসছে এবং সেটাতে স্নান করছি। সেটা কি সমুদ্র স্রোত? একদম নয়, সেটা ভুল। সমুদ্র স্রোত নয়, সেটি সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ তাহলে কি করে থাকে? সমুদ্র তরঙ্গ হচ্ছে উপকূলের গঠন এবং মানে ধ্বংসের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ সমুদ্র তরঙ্গ একটি বহির্জাত শক্তিগুলির মধ্যে অন্যতম একটি শক্তি। অর্থাৎ আমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছি ভূগাঠনিক প্রক্রিয়া এবং বহির্জাত শক্তি। সেই বহির্জাত শক্তিগুলির যেখানে আমরা পড়েছি নদী, হিমবাহ এবং বায়ু, সমুদ্র তরঙ্গ একটি বহির্জাত শক্তি। এই সমুদ্র তরঙ্গ নিয়ে আমরা ক্লাস 11-এর আলোচনা করব, 11-12 মানে এইচএস সেকশনে আমরা আলোচনা করব। যাই হোক, সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত এই দুয়ের মধ্যে বিস্তর ফারাক। সমুদ্র স্রোত হচ্ছে সারা পৃথিবী ব্যাপী সমুদ্র জলের একটা চলন, ঠিক আছে? ইউস্ট্যাটিক মুভমেন্ট হতে পারে, মানে ইউস্ট্যাটিক চলন হতে পারে বা অন্যান্য চলন। অর্থাৎ উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে সমুদ্র স্রোতের মুভমেন্ট, আবার শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে সমুদ্র স্রোতের মুভমেন্ট। অর্থাৎ আমরা বলতেই পারি, এটা যদি একটা পৃথিবী হয়, নিরক্ষীয় অঞ্চলের মধ্যে যে স্রোতটা আমরা পাবো, সেই স্রোতটি সবসময়ের জন্য উষ্ণ স্রোত হবে। এখান থেকে আমরা যখন মেরু অঞ্চলের দিকে যাব, অর্থাৎ 2 মেরু অঞ্চলে যে স্রোতগুলো সৃষ্টি হবে, সেগুলো সম্পূর্ণ শীতল স্রোত। অর্থাৎ এই শীতল স্রোত কোন দিকে আসবে? নিরক্ষীয় অঞ্চলের দিকে আসবে। আর নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ স্রোত কোন দিকে যাবে? না, শীতল মেরু অঞ্চলের 2 দিকে যাবে। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে ব্রাজিল স্রোত কি স্রোত,
আমরা এর অরিজিনটা খুঁজে বের করবো। ব্রাজিল কোথায় আছে? দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকায় দেখো নিরক্ষরেখা রয়েছে, তাহলে দক্ষিণাংশ বলে দেবো ব্রাজিল স্রোতটি একটি উষ্ণ স্রোত। ঠিক আছে, অর্থাৎ স্রোতের অরিজিন অনুযায়ী সেই স্রোতটি কেমন সেটি বোঝা যাবে, বা সেটির নামকরণ করা হয়েছে, মানে সেটি কোন টাইপের স্রোত বা কোন ধরনের স্রোত আমরা তার অরিজিন দেখে বলে দিতে পারবো। অর্থাৎ নেক্সট যে আলোচনা সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্রের উপরিভাগের যে প্রবাহমান জলরাশিকে সমুদ্র স্রোত আমরা বলে থাকছি, এবং বহির অংশ দিয়ে সমুদ্র যে বাইরের অংশ সেটা দিয়ে যে স্রোত প্রবাহিত হচ্ছে সেই স্রোতকে আমরা উষ্ণ স্রোত, এবং ভেতর দিয়ে যে স্রোত প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা শীতল স্রোত বলে থাকি। তাহলে এটা পরিষ্কার হলো যে উষ্ণ বায়ুর মতো উষ্ণ স্রোত স্বাভাবিকভাবেই হালকা এবং সেটি ওপর দিক দিয়ে প্রবাহিত হয়, তাই এটি পৃষ্ঠ স্রোত নামেও পরিচিত। আর শীতল স্রোত তুলনামূলকভাবে ভারী হওয়ার কারণে সেটি অন্তর্দেশ অর্থাৎ সমুদ্রের অন্তর দিয়ে প্রবাহিত হয়, তাই এটিকে ভারী স্রোত বা অন্তঃস্রোত বলা হয়। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি কি? প্রথম কারণ হচ্ছে বায়ুপ্রবাহ। আধুনিক বৈজ্ঞানিকদের মতে বলা যেতে পারে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের প্রধান কারণ। সমুদ্র স্রোতের গতি লক্ষ্য করলে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যায় যে নিয়ত বায়ুপ্রবাহ যেরকম নির্দিষ্টভাবে প্রবাহিত হয়, ঠিক সমুদ্র স্রোতও নিজের পথের দিকেই প্রবাহিত হয়। যেসব স্থানে আয়ন বায়ু প্রবাহিত হয় সেই সব স্থানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সমুদ্র স্রোত আসে, এবং যে সমস্ত স্থানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় সেই সমস্ত স্থানে কিন্তু পশ্চিম দিক থেকে সমুদ্র স্রোত আসে। আবার মেরু অঞ্চলে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত একই দিকে প্রবাহিত হয়ে থাকে। নেক্সট যে কারণ সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। নিজের আবর্তন গতির জন্য পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরে চলছে। ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ যেরকমভাবে গতিবিক্ষেপ ঘটছে, ঠিক একইভাবে সমুদ্র স্রোতেরও গতিবিক্ষেপ ঘটে থাকে। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতির জন্য বলতেই পারি আমরা যে সমুদ্র স্রোতের উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে গতিবিক্ষেপ ঘটে থাকে। পরের যে পয়েন্ট সেটা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য। সূর্যরশ্মি কোথাও কি লম্বভাবে এবং কোথাও তির্যকভাবে পড়ে পৃথিবীর। তাহলে এই পতন কোণের পার্থক্যের জন্য পৃথিবীর বিভিন্ন অংশের তাপমাত্রা বিভিন্ন রকম তারতম্য লক্ষ্য করা যায়। ফলত এক এক স্থানে এক এক ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়। অর্থাৎ উষ্ণ অঞ্চলের জলরাশি শীতল অঞ্চলের দিকে মুভমেন্ট করে এবং শীতল অঞ্চলের জলরাশি উষ্ণ অঞ্চলের দিকে মুভমেন্ট করে। তাহলে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জল সূর্যকিরণে উত্তপ্ত হয় এবং আয়তনে বর্ধিত হয়ে সেটি বহিঃস্রোত বা সারফেস কারেন্ট হিসেবে, এবং শীতল মেরু প্রদেশীয় যে অঞ্চল সে তার দিকে প্রবাহিত হয়। আবার ঠিক উল্টো ঘটনা, শীতল মেরু অঞ্চলে অপেক্ষাকৃত তুলনামূলকভাবে সূর্যরশ্মি বেশি তির্যকভাবে পড়বার জন্য সেখানে শীতল স্রোত সৃষ্টি হয় এবং সেটি অন্তঃস্রোত রূপে আন্ডার কারেন্ট রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সমুদ্র জলের লবণত্ব এবং ঘনত্ব, অর্থাৎ লবণ যত বেশি থাকবে ঘনত্ব কি হবে তত বাড়বে। ঘনত্ব লবণ কম থাকলে ঘনত্ব কি হবে কমবে। তাই স্বাভাবিকভাবে সেটাও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির জন্য একটা অন্যতম কারণ। সমুদ্রের জলে লবণের পরিমাণ সর্বত্র সমান নয়, কোথাও বেশি কোথাও বা কম। ফলত বলতেই পারি যে কম লবণাক্ত হালকা জল সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হয় এবং সেটাকে আমরা বহিঃস্রোত বলি, আর বেশি লবণাক্ত জল সবসময় অন্তঃস্রোত বা ভারী স্রোত রূপে প্রবাহিত হয়। এছাড়া মহাদেশ ও দ্বীপপুঞ্জের প্রতিহত হওয়া বা উপকূলের যে আকৃতি সেটার জন্য সমুদ্র স্রোত সৃষ্টি হয়। বিভিন্ন মহাদেশ বা স্থলভাগের যে আকৃতি বিভিন্ন ধরনের, ফলে বিভিন্ন মহাদেশের উপকূল ভাগ বা দ্বীপপুঞ্জ প্রবাহিত হওয়ার প্রতিহত হয়ে গিয়ে সেটা কিন্তু সমুদ্র স্রোতের গতিবিক্ষেপ পরিবর্তিত হতে লক্ষ্য করা যায়। এছাড়া আমরা বিভিন্ন সমুদ্র স্রোতের মিলনস্থলে নতুন নতুন সমুদ্র স্রোত সৃষ্টি হতেও লক্ষ্য করি। কীরকম? যেমন আমরা বলতে পারি যে বিভিন্ন সমুদ্র স্রোত যেখানে মিলিত হচ্ছে সেখানে জলপ্রবাহ নিয়ন্ত্রিত হয়ে গিয়ে নতুন একটা সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। ফলে এটাও একটা সমুদ্র স্রোত সৃষ্টির জন্য কারণ বলতে পারি। তবে এগুলো কিন্তু সাময়িক, খুব বেশি
ক্ষণ ধরে এই মানে সমুদ্র স্রোতগুলো অ্যাক্টিভিটিস করে না।